আরেকটা জিনিস আমরা ইউজ করতে পারি হেপারিনের বাইরে অরফেরিন ইউজ করতে পারি। অরফেরিন অ্যান্ড ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট ইজ স্টার্টেড টু 2 to 3 days before heparin is withdrawn because of the slow onset of time of অরফেরিন। আমরা প্রথমে অ্যাকুইট স্টেজে আমরা কি দেব, আমরা হেপারিন স্টার্ট করব। 5 থেকে 7 দিন হেপারিন দেওয়ার পরে এটাকে আমরা উইথড্র করে আমরা ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট দেব অরফেরিন। ট্রিটমেন্ট উইথ অরফেরিন শুড কন্টিনিউ ফর 6 to 12 months। এটা কিন্তু আমরা লং টাইম ধরে ইউজ করি। রিপিট ডুপ্লেক্স স্ক্যান শুড বি ডান টু লুক ফর দি রিক্যানালাইজেশন অফ দি ভেন্স। দি ডোজ অফ দি অরফেরিন শুড বি 10 milligram টুয়াইস এ ডে। অরফেরিনটা আমরা 10 milligram করে, এটা ট্যাবলেট ফর্মে পাওয়া যায়, টুয়াইস এ দেব এবং এটাকে আমরা 6 to 12 months দেব এবং আমরা এটাকে রিপিটেড স্ক্যান করে দেখব যে ভেনটা যদি রিক্যানালাইজ হয়ে যেয়ে থাকে, দ্যাট ইজ ভেনটা বা ফার্দার অ্যাক্টিভ যখন হয়ে গেছে ওই স্টেজে আসলে এটাকে আমরা বন্ধ করব। আরেকটা জিনিস আছে কি দেখো, ইনফিরিয়র ভেনা কাভা ফিল্টার। ইনফিরিয়র ভেনা কাভা ফিল্টার দে ক্যান বি ইনসার্টেড পারকিউটিনিয়াসলি ভায়া ফিমোরাল ভেন। পারকিউটিনিয়াসলি আমরা ফিমোরাল ভেনে এটা ইন্ট্রোডিউস করি ইন পেশেন্টস হোয়ার ইন লাইটিক থেরাপি ইজ কন্ট্রাইন্ডিকেটেড। যে সমস্ত জায়গাতে তোমার হেপারিন অথবা অরফেরিন কন্ট্রাইন্ডিকেটেড সেই জায়গাগুলোতে আমরা একটা ইনফিরিয়র ভেনা কাভাতে একটা ফিল্টার দেই। ফিল্টার দিলে কি হবে, ছাঁকনি দিয়ে ওটাকে বের করে নিয়ে আসা হবে। হ্যাঁ, অ্যানাদার ট্রিটমেন্ট অপশান আছে সার্জারি। এটা সাধারণত ক্রনিক কেসে করা হয় যখন আমরা মনে করি যে একটা ভেনে যে আমাদেরকে ভেনোগ্রাম করে অথবা ডপলার স্টাডি করে দেখা গেল যে ভেনটা এমনভাবে ব্লক হয়ে গেল, দি ভেন উইল নেভার বি অ্যাক্টিভ, তখন আমরা ভেনটাকে বাইপাস করে দিতে পারি। ওটাকে ইনঅ্যাক্টিভ করে আমরা বাইপাস করে চ্যানেল করে দিলাম, তাহলে এটা অ্যাক্টিভ হয়ে গেল আবার। তো এটাকে সার্জারিটা করা হয় অনেক সময়। নাও হোয়াট শুড বি দি কমপ্লিকেশনস অফ ডিপ ভেন থ্রম্বোসিস। কমপ্লিকেশনের ভিতরে পার্মানেন্ট এডেমা হয়ে গেল অফ দি লিম্বস। দি লিম্ব হ্যাজ অ্যান ইনভার্টেড বিয়ার বোতল অ্যাপিয়ারেন্স। বিয়ারের বোতল দেখেছো তো? প্রথম একটা কথা হলো যে লেগটার একটা অ্যাপিয়ারেন্স চেঞ্জ হয়ে যায়, ওটা ইনভার্টেড বিয়ার বোতলের মতো দেখতে হয়। অ্যান্ড বিয়ারের বোতলটা কেমন সেটা আমিও দেখি নাই, তো এটুকু ডেফিনেটলি লেগের কোনো শেপের কোনো চেঞ্জ হয়, যেটাকে বলে ইনভার্টেড বিয়ার বটল অ্যাপিয়ারেন্স হয়। আরেকটা কি হতে পারে যেটা সবচেয়ে ডেঞ্জারাস, পালমারি এম্বোলিজম, বিকজ দি থ্রোম্বাস ইজ নট অ্যাটাচ টু দি ভেসেল ওয়াল। ডিপ ভেন থ্রোম্বোসিস যখন হলো মানে লোয়ার পোর্শনে যদি ওটা ডিসলস্ট হয়ে যায়, সার্কুলেশনে চলে যায় এবং ওখান থেকে যে ওকে আবার সার্কুলেশনে ঘুরতে ঘুরতে যখন লাংসে চলে যায়, ওখানে যে কোনো একটা ভেনকে ওরা ব্লক করে দেয়। এটাকে হচ্ছে তোমার পালমারি এম্বোলিজম করে। আরেকটা যেটা হলে আমাদের জন্য সবচেয়ে বেশি রিস্কি থিং, আরেকটা হলো সেকেন্ডারি ভেরিকোসিটি অ্যান্ড নন হিলিং আলসার হয়। সেকেন্ডারি ভেরিকোসিটি অ্যান্ড নন হিলিং আলসার, তাহলে কমপ্লিকেশনের ভিতরে একটা আসছে কি পার্মানেন্ট এডেমা হচ্ছে লেগের, আর একটা হচ্ছে তোমার পালমারি এম্বোলিজম অ্যান্ড হচ্ছে সেকেন্ডারি ভেরিকোসিটি। নাও হোয়াট শুড বি দি প্রোফাইল্যাক্সিস অফ ডিপ ভেন থ্রম্বোসিস। আমরা যেহেতু জানি যে প্রলং যদি সার্জারি করা হয়, প্রলং ইমোবিলাইজেশন যদি করা হয়, যদি কাপ মাসলে কোনো ট্রমা হয়, তাহলে আমাদের ডিপ ভেন থ্রম্বোসিস হতে পারে। সেই জন্য এই রোগটাকে আমরা হতে দেওয়ার আগে, এটাকে না হোক, মানে দ্যাট ইজ মানে বিফোর হ্যাপেনিং উই শুড ট্রাই টু প্রিভেন্ট ইট। দ্যাট ইজ প্রোফাইল্যাক্টিক ট্রিটমেন্টটা এক্ষেত্রে আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট ডিপ ভেন থ্রম্বোসিসের ক্ষেত্রে। অ্যান্ড হোয়াট শুড বি দি প্রোফাইল্যাক্টিক ট্রিটমেন্ট? ডিক্রিজ ওবেসিটি অ্যান্ড অ্যাডভাইস এক্সারসাইজ বিফোর সার্জারি। যদি মোটাসোটা মানুষ হয়, তার যদি কোনো সার্জারি করার প্রয়োজন আসে, তখন তাকে তুমি ফার্স্ট কী করবা, তাকে অ্যাডভাইস করতে হবে যে আপনি ওয়েট রিডাকশান করে আসেন। অনেক পেশেন্ট আসে খুব ওভার ওয়েটেড, 110-20 কেজি ওজনের পেশেন্ট আসে যাদের সার্জারি করতে প্রয়োজন। সেক্ষেত্রে আমরা বলি যে ডিক্রিজ ওবেসিটি অ্যান্ড অ্যাডভাইস এক্সারসাইজ বিফোর সার্জারি, ওজন কমাতে হবে। তারপরে কি করি, লো ডোজ হেপারিন, দ্যাট ইজ 5000 ইউনিটস সাবকিউটেনিয়াস 2 hourly every 12 hours for 5 days। 12 ঘন্টার জন্য 2 ঘন্টা পরপর তোমাকে এই ডোজটা দিতে হবে। ফর 5 days is given during major surgeries such as cholecystectomy, abdominoperineal resection etc। তাহলে 5 দিন ধরে তোমার 12 ঘন্টার জন্যে 2 hourly, দ্যাট ইজ 6টা ডোজ দিতে হবে। 6টা ডোজ দিতে হবে লো ডোজ হেপারিন, দ্যাট ইজ 5000 ইউনিটস সাবকিউটেনিয়াসলি।
এরপরে আসছে কি ইন্টারমিটেন্ট নিউমেটিক কম্প্রেশন। সেটা কি জিনিস? ইন্টারমিটেন্ট নিউমেটিক কম্প্রেশন কি জিনিস? হ্যাভ এনি আইডিয়া? আমাদের ওটি টেবিলের উপরে একটা বেড করা, নিউমেটিক বেড দেওয়া যায়, যে বেডটা আমরা পেশেন্টকে তো নর্মালি টেবিলের উপরে শোয়াই, কিন্তু নিউমেটিক বেড আছে, ওর ভিতরে বাতাস মানে দেওয়া যায়, বেডের ভিতরে বাতাসটা ঢোকে বেরোয়, একটা ওয়েবের মতো সৃষ্টি করে সবসময়। দেখবা যে অনেকে স্ট্রোকের পেশেন্টদের জন্য হ্যাঁ তাদেরকে নিউমেটিক বেড দেওয়া হয়, যাদের কোনো ফ্যামিলিতে যদি কারো স্ট্রোক হয়ে থাকে, নিশ্চয়ই এক্সপিরিয়েন্সটা আছে, নিউমেটিক বেড সাজেশন দেওয়া হয়। তাহলে যদি আমরা ওটি টেবিলের উপরে এই নিউমেটিক বেডটা দেই, তাহলে বেডটা সবসময় ইনফ্লেশন ডিপ্লেশন হতে থাকে, যার ফলে হয় কি তোমার কাপ মাসেলগুলোর ভিতরে একটা স্টিমুলেশন থাকে সবসময়, যে সার্কুলেশনটা যাতে স্ট্যাগনেন্ট না হয়। তাহলে আমরা পেশেন্টকে কি করতে বলবো? ওয়েট রিডাকশন করতে বলবো, হেভি এক্সারসাইজ করতে বলবো, তারপরে লো মলিকুলার ওয়েট হেপারিন দিয়ে আমরা অপারেশনে যাব। আর একটা করতে পারি ইন্টারমিটেন্ট নিউমেটিক কম্প্রেশন। আরেকটা ড্রাগ আছে ডেক্সটান 40, ইনহিবিটস স্লাগিং অফ রেড সেলস অ্যান্ড প্লেটলেট অ্যাগ্রিগেশন। ডেক্সটান 40 বলে একটা ওষুধ আছে, এটা যদি আমরা ইঞ্জেকশন আকারে দেই তাহলে হবে কি রেড সেলের সার্কুলেশনটা স্লাগিশ হতে দেবে না, সেটা সার্কুলেশন বাড়াবে এবং প্লেটলেট অ্যাগ্রিগেশন হতে দেবে না। রেড সেল যদি স্লাগিশ না হয় এবং প্লেটলেট অ্যাগ্রিগেশন যদি না হয়, তাহলে কিন্তু তোমার রক্ত জমাট বাঁধবে না, ঠিক আছে? আরেকটা হচ্ছে কি অ্যাসপ্রিন অ্যালং উইথ ডাইপারাডিমল হ্যাজ বিন ইউজড, দ্যাট ইজ অ্যান্টিপ্লেটলেট এজেন্টস। আমরা অ্যাসপ্রিন অনেক সময় ইউজ করি। আর্লি মোবিলাইজেশান, ওয়াকিং, এডিকুয়েট হাইড্রেশন। আর কি করি? পেশেন্টকে আমরা বলি যে আর্লি মোবিলাইজেশান, যে অপারেশনে হওয়ার পরপরই তোমার পায়ের মুভমেন্ট জন্য করা হয়, এটা আর্লি মোবিলাইজেশান। তারপরে ওয়াকিং অ্যান্ড এডিকুয়েট হাইড্রেশন, পেশেন্টের জন্য হাইড্রেশনটা ঠিক থাকে। কেন করতে হবে হাইড্রেশন ঠিক? ইয়েস, ব্লাডে ভিসকোসিটি, যদি তোমার ডিহাইড্রেশন হয় সেক্ষেত্রে ভিসকোসিটিটা একটু বেড়ে যাবে, সেক্ষেত্রে তোমার চান্স থাকবে বেশি। লো মলিকুলার হেপারিন ডিক্রিজেস চান্স অফ ব্লিডিং, এবং লো মলিকুলার হেপারিন তোমাকে আরেকটা দিকে হেল্প করে, যে ডিক্রিজেস দি চান্স অফ ব্লিডিংটাও কমাতে পারে। পেলভিক কনজেশন সিনড্রোম, সেটা কি হচ্ছে? ফিউ প্রিমেনোপোজাল পেশেন্টস কমপ্লেন অফ ডাল, একিং অর সিভিয়ার পেন ইন দি পেলভিস। Clinical examination may reveal tenderness in the hypogastrium. A few salient features given below can be remembered. কিছু কিছু পেশেন্ট তোমার কাছে আসবে ফিমেল, এবং ইউজুয়ালি অ্যারাউন্ড দি এজ অফ 40, নিয়ারলি 40 এজের পেশেন্ট আসবে, তারা প্রিমেনোপোজাল, মেনোপজ এখনও হয়নি, তারা এসে কমপ্লেন করবে যে লোয়ার অ্যাবডোমেনে পেইন হচ্ছে তাদের। এটা কিন্তু ভেগ কমপ্লেন তারা নিয়ে আসে, যে সিভিয়ার পেন হতে পারে অথবা ডাল অ্যাকিং পেন নিয়ে আসতে পারে। প্রায় আমাদের কাছে আউটডোরে তো 10টা মহিলা রুগী দেখলে তার ভিতরে 8টাই এসে বলবে আমার তলপেটে ব্যথা। এখানে দেখো আমরা পেলভিক দিয়ে এটাকে মেনশন করেছি সিচুয়েশনটা, প্রিমেনোপোজাল পেশেন্ট, ফার্স্ট থিং। সেকেন্ড থিং, এক্সেসিভ মিক্সচারেশন, এক্সেসিভ ব্লিডিং ডিউরিং মেনস্ট্রুয়েশন। এই রুগীগুলোকে তুমি যদি জিজ্ঞাসা করো যে আপনার প্রস্রাব কেমন হচ্ছে, সে বলবে আমার ঘন ঘন প্রস্রাব হয়, রাতে 3-4 বার আমার পেশাব পেতে উঠতে হয়, দ্যাট ইজ এক্সেসিভ মিক্সচারেশন। আর যদি আপনার মাসিকটা কেমন হচ্ছে, বলবে যে আমার প্রচুর ব্লাড যাচ্ছে, তাহলে এক্সেসিভ মেনস্ট্রুয়েশন অ্যান্ড এক্সেসিভ ব্লিডিং থাকবে। এলতে কী বলছে? লেগ ভেরিকোসিটি ইন অ্যাটিপিক্যাল সাইজ সাস অ্যাজ দি থাই। এদের যে পাটা তুমি এক্সামিন করো, দেখবা অ্যাটিপিক্যাল ভেরিকোসিটি পাবা, ইউজুয়ালি ইন দি থাইতে পাবা। থাইতে সাধারণত তো ভেরিকোসিটিটা হয় না। আচ্ছা, আরেকটা কি? আইতে হচ্ছে ইনক্রিজড অন স্ট্যান্ডিং, পেশেন্ট বলবে যে আমি দাঁড়াতে পারি না, হাঁটতে পারি না, তখন পেনটা বেশি হয়। এবং সিতে হচ্ছে কি ক্রনিক পেলভিক পেন হুইচ ইজ নন সাইক্লিক। এটা ক্রনিকে তাদের পেনটা ক্রনিক হয় এবং নন সাইক্লিক, দ্যাট ইজ মেনস্ট্রুয়েশনের সাথে এর কোনো সম্পর্কটা নাই। বলছি পেলভিক কনজেশন সিনড্রোম, এখানে কিছুই না, ভেনাস কনজেশন হয়, যে লোয়ার লিম্স থেকে যে ভেনাস ব্লাডগুলো রিটার্ন আসছে, এগুলো পেলভিসে এসে একটু পেলভিসি সামহাও কোনো কারণে ওখানে একটু কনজেস্টেড হয়ে যায়, ওখানে ওদের ফ্লোটা স্লাগিশ হয়ে যায়, কিন্তু স্ট্যাসিস হচ্ছে না বা ওখানে কোনো থ্রম্বোসিস সৃষ্টি হচ্ছে না, বাট ভেনাস ফ্লোটা স্ট্যাসিস হওয়ার জন্যেই তাদের এই ধরনের সিমটম আসে। এই পেশেন্টগুলোকে আমরা ম্যানেজ করি কিভাবে? আমরা যদি পেশেন্টকে একটা ডায়াগনোসিস করার জন্য আলট্রাসোনোগ্রাফি করতে দেই,
অনেক ক্ষেত্রে সিটি স্ক্যান এমআরআইও লাগে। আর হচ্ছে কি মেইনলি ট্রিটমেন্টটা দেই আমরা সাইকোথেরাপি, যেহেতু ইট ইজ নট এ ডিজিজ, এটা তোমার এমনি আসছে সাইকোথেরাপি দেই। অনেক ক্ষেত্রে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ দেই, এটা আমাদেরকে হেল্প করে। দ্যাট ইজ সাইকোথেরাপি, নন স্টেরয়েডাল ইনফ্লামেটরি ড্রাগস দিলে এটা পেশেন্টরা ইমপ্রুভ হয়ে যায়। আচ্ছা, এই যে আমরা ডিপ ভেন থ্রম্বোসিস পড়ছি, পালমোনারি এম্বোলিজমের একটা কথা আমরা পড়েছি। যদি পালমোনারি এম্বোলিজমটা হয় তাহলে কি কি ক্লিনিক্যাল ফিচার নিয়ে আসে? একটা পেশেন্টকে আমরা প্রথমে সাসপেক্ট করব কিভাবে যে আওয়ার পেশেন্ট হ্যাভিং পালমোনারি এম্বোলিজম, ট্যাকিপনিয়া, ট্যাকিকার্ডিয়া হবে। হঠাৎ করে পেশেন্ট বলবে যে আমার ট্যাকিকার্ডিয়া হচ্ছে বা ট্যাকিপনিয়া হচ্ছে, চেস্ট পেইন হচ্ছে, ব্রেথলেসনেস হচ্ছে, ঠিক আছে? আর হচ্ছে কি, যদি আমরা পেশেন্টকে ইসিজি করি, ইসিজিতে একটা তোমার S1 অ্যান্ড Q3-তে একটা প্যাটার্নে একটা ইসিজি চেঞ্জ আসবে। S ওয়েভ ইন দি লিড 1 অ্যান্ড Q অ্যান্ড ইনভার্টেড T ওয়েভস ইন দি লিড 3-তে আসবে। ইসিজিতে এই চেঞ্জটা আমরা পাবো। S wave in lead 1 and Q and inverted T waves in lead 3. তাহলে এই কটা জিনিস দিয়ে আমরা ডায়াগনোসিস করতে পারি ডিপ ভেন থ্রম্বোসিস। পেশেন্ট প্রথমে কি কমপ্লেন করবে যে আমার চেস্ট পেইন হচ্ছে, ব্রেথলেসনেস হচ্ছে, আমার হচ্ছে শ্বাসকষ্টটা, ব্রেথলেসনেস হচ্ছে, আমরা সে ট্যাকিকার্ডিয়া হচ্ছে, ট্যাকিপনিয়া হচ্ছে। এই কটা কমপ্লেন নিয়ে পেশেন্ট আমাদের কাছে যদি আসে, তোমাকে ধারণা করতে হবে যে সাডেন অনসেট অফ দিস থিংস মে হ্যাভ দি প্রবলেম অফ পালমোনারি এম্বোলিজম। সেক্ষেত্রে যদি আমরা ইসিজি করলে আমরা চেঞ্জটা বুঝতে পারি। ইনভেস্টিগেশনে আর কি করা যায়? ভেন্টিলেশন, পারফিউশন, স্ক্যান, এটা তো সব জায়গায় হয় না। সিটি এনজিওগ্রাফি অফ দি থোরাক্স যদি করি আমরা, যেটা আমাদের এখানে হয়, সেটা হলে আমরা বুঝতে পারি যে ডিপ ভেন থ্রম্বোসিস হয়েছে। এখন নাও হোয়াট শুড বি দি ট্রিটমেন্ট? রেস্ট, কম্প্রেসার ব্যান্ডেজ অ্যান্ড এলিভেশন, অ্যান্টি-ডিভিটি ট্রিটমেন্ট করছি, কিন্তু আমরা ওই যে ডিপ ভেন থ্রম্বোসিসের জন্য, কিন্তু ওই জায়গার কিন্তু কোনো ট্রিটমেন্ট আমরা দিচ্ছি না। এখন প্রথমে কি করছি? রেস্ট দিচ্ছি পেশেন্টকে, কম্প্রেসার ব্যান্ডেজ দিচ্ছি পায়ে, অ্যান্ড লেগটাকে এলিভেশন করে রাখছি, অ্যান্টি-ডিভিটি ট্রিটমেন্ট। এবং এই যে অ্যান্টি ডিপ ভেন থ্রম্বোসিস যে ট্রিটমেন্ট আছে, ওই যে হেপারিন, লো মলিকুলার ওয়েট হেপারিন, এইগুলো যখন ওয়ারফেরিন এইটা দিচ্ছি, দিস উইল মে হেল্প পালমোনারি এম্বোলিজম। দিস ইজ অল অ্যাবাউট দি ডিপ ভেন থ্রম্বোসিস। এটা তোমরা একটু কেয়ারফুলি পড়ো। এটা সমস্যাটা আছে, সমস্যাটা আমরা জানি, বাট মেজরিটি ক্ষেত্রে এই সমস্যাটাকে আমরা চেক দিতে পারি না। ঘটে যাওয়ার পরে তখন আমরা শ্বাস রব করি, এর ভিতরে পেশেন্ট তো পালমোনারি এম্বোলিজম হলে মোস্ট অফ দি পেশেন্ট আমরা এক্সপায়ার করে। তো সো দ্যাট আমরা যদি মেথডিক্যালি অপারেশনগুলো করতে পারি, যেগুলো প্রলং অপারেশন হবে, সেগুলোকে যদি আমরা আগে থেকে অ্যালার্ট করে নিতে পারি, যদি ওবেস পেশেন্টদেরকে যদি আমরা একটু ওয়েট রিডাকশান করে নিয়ে যদি অপারেশন করতে পারি, যদি নিউমেটিক বেড আমরা ওটিতে ইউজ করতে পারি, সো দ্যাট উই ক্যান মে প্রিভেন্ট সাম হ্যাজার্ডস। ওকে।